হ্যাঁ, হ্যালো আবির, কেমন আছিস তুই? আর কি রে, আজ তুই হঠাৎ নিজে থেকেই ফোন দিলি? সব কিছু ঠিক আছে তো? আরে হ্যাঁ, সব ঠিক আছে। তো তোর কি অবস্থা, কি করছিস এখন? কি আর করব, একটু বই পড়ছিলাম। আর তুই হঠাৎ ফোন দিয়ে এসব জিজ্ঞেস করছিস কেন? আর তুই তো গুরুত্বপূর্ণ কথা ছাড়া ফোনও করিস না। সত্যি করে বল তো, কি হয়েছে তোর? আজ তোকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দেইনি। আজ তোকে একটি খুশির খবর দেওয়ার জন্য ফোন দিয়েছি। কি বলছিস তুই? কি সেই খুশির খবর? তাড়াতাড়ি বল তো দেখি, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আমাদের পাশের গ্রামে যে মেলাটি 2 বছর পর পর হতো, সে মেলাটি আগামীকাল হবে। কি বলছিস? সেই মেলাটি কাল হবে? তাহলে তো অনেক মজা হবে। আমি আগামীকালই চলে আসছি। হ্যাঁ, তা তো অবশ্যই আসবি। আর আগামীকাল সকাল সকাল চলে আসিস কিন্তু। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি একদম সকাল সকাল চলে আসব। এখন রাখি, বাই। আমার নাম হানিফ। আমি যার সাথে কথা বললাম সে আমার মামাতো ভাই হয়। সে আমার বয়সের থেকে 1 বছরের ছোট হবে, কিন্তু আমরা সবসময় বন্ধুর মতোই চলাফেরা করি। যাক, আমার জন্য বালি হলো। এই ফাঁকে মামার বাড়ি থেকে ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। আর মেলাতেও অনেক মজা হবে। এমনিতেও বাড়িতে থাকতে থাকতে একদম ভালো লাগছে না। এভাবে কতক্ষণ বাড়িতে থাকা যায়? সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে রওনা হই। আর কল্পনায় সেই মেলার আনন্দটা যেন যেতে যেতেই অনুভব করছি। সত্যি, কার না মন চায় মেলায় না যেতে? কিছুক্ষণ পর স্টেশন থেকে ট্রেনে করে রওনা হই মামার বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি। কেননা আমার বাড়ি থেকে মামার বাড়ি অনেক দূরে, তাই এতটা যাওয়া হয় না। কয়েক ঘন্টা জার্নির পর অবশেষে সেই গ্রামের স্টেশনে চলে আসি। ট্রেন থেকে নেমে দক্ষিণের রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটলেই আমার মামার বাড়ি। তখন ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসি। খুশিতে দূর থেকেই মুচকি মুচকি হাসছে। কিরে, আমি আসার কারণে তোকে খুব খুশি লাগছে? এতক্ষণ কি আমার জন্যই অপেক্ষা করছিলি নাকি? আরে হ্যাঁ, খুশি তো লাগবে। কতদিন পর আসলে আমাদের বাড়িতে। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আসার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ট্রেনে বসে থাকতে থাকতে একটু মাথাটা ব্যথা হয়ে গিয়েছে। আচ্ছা, মামা কোথায় রে? মামাকে তো দেখতে পারছি না। বাবা কিছুক্ষণ আগে পুকুরে গোসল করতে গিয়েছে, একটু পর চলে আসবে। তুই ব্যাগটি রেখে হাত মুখ ধুয়ে নে। অনেক দূর থেকে আসছিস, জানি খুব খিদেও পেয়েছে তোর। হ্যাঁ, খিদে তো একটু পাবি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর মামা আসলে আমরা একসাথে সবাই খাবো। মামা আসার পর সবাই একসাথে গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। কিন্তু সবাই বলে খাবারের সময় কথা বলা ঠিক না। কিন্তু আমি খাবারের সময় কথা বলার অভ্যাসটি যেন বন্ধই করতে পারিনি। আগামীকাল তো মেলা, তো মেলাতে গিয়ে কি কেনাকাটা করবি? কিছু ভেবেছিস নাকি আমার মতো তুইও শুধু মেলাতে গিয়ে পেট ভরে খাবি? কোনটা? হ্যাঁ, আমিও সেটা ভাবছি, কিন্তু আগের মতো মেলাতে গিয়ে এটা সেটা কেনার ইচ্ছে একদম আর নেই। এবার তোর মতো আমিও পেট ভরে খাবো, কি বলিস? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ছোট বয়সের থাকতে বাবার সাথে মেলাতে গিয়ে না খেয়ে শুধু এটা সেটা কিনে দেওয়ার বায়না করতাম। সেই ছোট বয়সের চাহিদাটা যেন এখন মন থেকেই মরে গিয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক বলেছিস। এখন চাইলে আর অতীতকে ফিরিয়ে আনতে পারবো না। মানুষ যেমন বয়সের সাথে সাথে পরিবর্তন হয়, তেমনি আমাদের ইচ্ছে শক্তিও পরিবর্তন হতে থাকে। এসব বলে আর কি হবে? আচ্ছা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, কাল আবার মেলাতে রাত জাগতে হবে। কিরে আবি, তোরা এখনো মেলা যাসনি? কখন যাবি? এই তো বাবা, এখনই যাচ্ছি। তোমাকে খুঁজছিলাম, কোথায় গিয়েছিলে? আমরা টাকার জন্য কতক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য। আমি এইমাত্র মেলা থেকে ঘুরে আসলাম। তোরা তো আর আমার সাথে যাবি না, আমি একাই ঘুরে আসলাম। তো তোদের কত টাকা লাগবে মেলায় যাওয়ার জন্য?
মেলায় যাচ্ছি, টাকা তো একটু বেশি লাগবেই। আচ্ছা, তুমি যত টাকা দিবে দাও আমাদের। আচ্ছা দিচ্ছি। আর শোন, মেলায় যাওয়ার পথে যেই কবরস্থানটি পড়ে সেটি একদম ভালো নয়। তোরা সন্ধ্যা হওয়ার আগেই তাড়াতাড়ি বাড়ি চলে আসিস কিন্তু। তুমি চিন্তা করো না, আমাদের কিছু আমার কাছ থেকে। সেদিন মেলায় ঘুরে ফিরে অনেক রাত হয়ে যায়। মেলা থেকে জিলাপি কিনে আবিরের সাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তখন রাত 11টা বাজবে। মেলা থেকে এখনও পুরোপুরি সব মানুষ বাড়ি যায়নি। কিছু কিছু মানুষ এখনও মেলায় রয়ে গেছে। মেলা থেকে বাইর হয়ে গভীর অন্ধকার দিয়ে দুজন বাড়ি যাওয়ার জন্য হাঁটতে থাকি। সেদিন ভুল করে আবির লাইট আনতেও ভুলে গিয়েছিল। তখন কি আর করার, চাঁদের আলো দিয়ে দুজন পথ দেখে হাঁটতে লাগলাম। কি অন্ধকার, ঠিকমতো দেখাও যাচ্ছে না। আর সামনে আবার কবরস্থান, কি যে আছে কপালে কে জানে। তুই একদম ভয় পাস না, আমি আছি তো, আমাদের কিচ্ছু হবে না। তুই শুধু শুধু আগের থেকে ভয় পাচ্ছিস। কিছুক্ষণ হাঁটার পর কবরস্থানের সামনে চলে আসি। তখন মনের ভিতরে ভয় যেন আরো বেড়ে গেল। দূর থেকে কবরগুলো চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন হঠাৎ সামনে গিয়ে যা দেখি, ভয়ে আমার শরীর কেঁপে ওঠে। দেখি কবরস্থানের এক শেওড়া গাছে ভয়ানক দেখতে কার যেন এক আত্মা বসে রয়েছে। তখন সে আমাদের দেখে বলে, জিলাপির গন্ধে আমার জিভে পানি চলে আসছে। কইরে তোরা, দেখে যা, কে যেন কবরস্থানের পাশ দিয়ে জিলাপি নিয়ে যাচ্ছে। তোদের না খুব ইচ্ছে করছে জিলাপি খেতে? ওর তাড়াতাড়ি খেয়ে যা জিলাপি। এই কথা বলার সাথে সাথে একটি কবরের গর্ত থেকে এক ভয়ানক কঙ্কাল ধীরে ধীরে উপরে উঠে আসে। তার সাথে সাথে কয়েকটা কবর থেকে আরো কিছু কঙ্কাল উপরে উঠে আসে। তখন তারা বলতে থাকে, আহা হা, কতদিন ধরে জিলাপি খাইনি। সেই কত বছর আগে মানুষ থাকতে খেয়েছিলাম। দিয়ে যা রে, জিলাপিগুলো দিয়ে যা। সেই কথা শুনে ভয়ে আমার হাত থেকে জিলাপির ব্যাগটি ফেলে আবিরকে বলি, আবির যত জোরে পারিস দৌড়া। আবিরকে এই কথা বলে দুজন পিছে না তাকিয়ে দিলাম দৌড়। তখন দৌড়াতে দৌড়াতে বাড়ির পাশে রাস্তায় এসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকি। তখন মামা হারিকেন নিয়ে আমাদের খুঁজতে সামনে যাচ্ছিল। কিরে, তোরা এত রাতে কোথায় ছিলি? আর এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে তোদের? মামা, ভূত! কি ভয়ানক দেখতে তার মুখ। কবরস্থানের পাশের শেওড়া গাছে বসেছিল। খুব কষ্ট করে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি। এজন্যই তোদের নিষেধ করেছিলাম যে তোরা মেলা থেকে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসতে। ভাগ্য ভালো যে তোদের কোনো ক্ষতি হয়নি। এখন বাড়ি চল।
থাকতাম। রাত হতেই আমি আমার অটো নিয়ে বাইর হতাম, কেননা রাতে প্যাসেঞ্জার থেকে ভাড়াটা একটু বেশি নিতে পারতাম। তাই স্বাভাবিক দিনের থেকে রাতের রোজগারটাও তেমন ভালো হতো। এমনই একদিন গ্রামের বন্ধু আসাদ আমার বাড়িতে আসে। আরে আসাদ, যে কি খবর তোর? হঠাৎ এই অবেলায় আমার বাড়িতে? কোনো নতুন খবর আছে নাকি আবার? না, তেমন কোনো খবর নেই। বাজার থেকে আসার পথে চিন্তা করলাম যাবার পথে তোকে কথাটা বলেই যাই। আর শুন, যেটা বলতে চাচ্ছি, কাল আমার শ্বশুর বাড়িতে যাব, তাই ভাবছি তোর অটো দিয়ে যাব। কি বলছিস এসব? কবে বিয়ে করলি? একটু জানালিও না। আচ্ছা সমস্যা নাই, বিয়ে যেমন করেই ফেলেছিস ভালো কথা। তো তোর স্ত্রীর বাপের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি মিরপুর। তার সাথে অনেক বছর আগে থেকে আমার পরিচয়, তাই হঠাৎ করে বিয়ে করে ফেলছি, তাই কারোকে জানাতে পারিনি। আর শোন, কাল সকাল সকাল চলে আসিস। আমি যাই তাহলে এখন। এই কথা বলে আসাদ চলে যায়। রাত তো মোটামুটি অনেক হলো, যাই খাবারগুলো খেয়ে অটো নিয়ে বাইর হই, দেখি কিছু টাকা পাই কিনা। আরে কাল তো সকাল সকাল আসাদকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। আজকে তাহলে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, না হলে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না। সেদিন রাতে অটো নিয়ে আর বাইর হই না, খেয়ে দিয়ে সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার। সকাল হতেই ঘুম থেকে উঠে অটো নিয়ে রওনা হই আসাদের কাছে যাওয়ার জন্য। দেখছি এক হাঁড়ি মিষ্টি নিয়ে তো শ্বশুর বাড়িতে যাচ্ছিস। তো শ্বশুর বাড়ির খাবার কি একাই খাবি? আমাকে কি খাওয়াবি না? এমনি তো তোর বিয়ের খাবার কিন্তু খেতে পারিনি। হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, কেন নয়। আর তুই ভালো কথা মনে করে দিয়েছিস। তুই চল আমার সাথে আমার শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে পেট ভরে খাবার খেতে পারবি। আর এই সুযোগে আমার শ্বশুর বাড়িটা দেখো আসবি, কি বলিস? হ্যাঁ তার বলতে, আর এই সুযোগে তোর বউকেও দেখে আসতে পারবো, কেমন সুন্দরী বিয়ে করলি। হ্যাঁ, তা তো অবশ্যই দেখবি। আর পারলে তোকে ওই সেই গ্রামে একটি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিব, তাহলে গ্রামে আর নিজে রান্না নিজে করে খেতে হবে না। কি বলিস তুই? কি যে বলিস, আমার তো বিয়ের বয়সই হলো না, আর তোর তো বিয়ের বয়স না হতেই তুই বিয়ে করে ফেলছিস, কিন্তু আমি আর সেটা করব না। আশাদের সাথে কথা বলতে বলতে মিরপুর গ্রামে চলে আসি। মিরপুর গ্রামটি দেখতে আমাদের গ্রাম থেকে কম সুন্দর নয়। অটো থেকে নেমে আশাদের সাথে রওনা হই তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আশাদের শ্বশুরবাড়িতে গিয়ে সবাই আমরা একসাথে গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে তার শ্বশুরবাড়িতে ঘুরে ফিরে সেই বাড়িতেই রাত হয়ে যায়। তখন আশাদকে বলে রওনা হই। যাক, আমার জন্য খুব ভালো হয়েছে। এমনি তো রাতে অটো নিয়ে বাইর হতে হতো, হয়তো সামনে স্টেশনে কোনো প্যাসেঞ্জার পেয়ে যাব, আর সেই প্যাসেঞ্জার থেকে কিছু টাকাও পেয়ে যাব। এই কথা বলে আমি একা নিঝুম রাস্তা দিয়ে অটো চালিয়ে সামনে যেতে লাগলাম, কিন্তু সেদিন রাস্তায় কোনো গাড়ি দেখতে পাচ্ছিলাম না। স্টেশনে এসে দেখি কোথাও কোনো মানুষ নেই, পুরো স্টেশনটা কেমন ফাঁকা হয়ে রয়েছে। তখন কি আর করার, অটো নিয়ে সামনে যেতে লাগলাম। এ কি অদ্ভুত ব্যাপার, রাতে মিরপুর স্টেশন পুরো ফাঁকা হয়ে রয়েছে, আর তেমন রাতও হয়নি। মনে হয় আজ কপালটা খুবই খারাপ, কোনো প্যাসেঞ্জার পাবো না আর। জঙ্গলের রাস্তা দিয়ে যেতেই দেখি একজন লোক দাঁড়িয়ে রয়েছে, হয়তো সে গাড়ির জন্য অপেক্ষা করছে। তখন অটো থামিয়ে দিলাম। আরে ও চাচা, এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? কোথাও যাবেন নাকি? হ্যাঁ, যাবার জন্যই তো দাঁড়িয়ে রয়েছি। তুমি কি আমাকে হুতুমপুর শ্মশানের কাছে নামিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি নামিয়ে দিতে পারবো, কিন্তু চাচা ভাড়াটা একটু বেশি দিতে হবে। রাজি থাকলে উঠুন, না থাকলে আমি গেলাম। হ্যাঁ, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যত টাকা চাও আমি তোমার ভাড়া মিটিয়ে দিব। তারপর তাকে নিয়ে রওনা হই হুতুমপুর শ্মশানের দিকে। বেশ মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল। হঠাৎ চিন্তা করলাম, এত রাতে সে শ্মশানে কেন যেতে যাচ্ছে।
আচ্ছা চাচা, আপনি এত রাতে শ্মশানে কেন যাচ্ছেন? সেখানে কি থাকার মতো আপনার কোনো ঘর আছে নাকি? এত কথা কেন জিজ্ঞেস করছো? চুপচাপ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও, না হলে তোমার স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হয়ে যাবে। আমি এমন কি জিজ্ঞেস করলাম? আপনি রেগে যাচ্ছেন? আচ্ছা, বলতে যেমন চাচ্ছেন না কি আর করার। এই কথা বলে নিঝুম রাস্তা দিয়ে শ্মশানের দিকে যেতে লাগলাম। লোকটার কথাবার্তা শুনে কিছুটা অস্বাভাবিক মনে হলো, আর লোকটা কেমন এক স্থির হয়ে চুপচাপ বসে রয়েছে। আর কিছুক্ষণ পর হুতুমপুর শ্মশানের কাছে চলে আসি। তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি আসছি। আর শ্মশানের ভিতর ঢোকার চেষ্টাও করবে না একদম। আমি আসলে আবার আগের জায়গায় আমাকে নামিয়ে দিয়ে আসবে। আমি আর আগের জায়গায় আপনাকে নামিয়ে দিতে পারবো না, এমনি তো অনেক রাত হয়ে গিয়েছে, আমার আবার বাড়ি যেতে হবে। আপনি বরং আমার ভাড়াটা মিটিয়ে দিন, আমি চলে যাই। এই কথা বলায় সে অদ্ভুতভাবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তাকিয়ে তারপর সে শ্মশানের ভিতরে চলে গেল। তখন কি আর করব, টাকা লোভে পড়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অটোতে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তার আসার কোনো নামই নেই। কি হলো? সে তো বলল কিছুক্ষণ পরই চলে আসবে, কিন্তু এখনও আসছে না কেন? নাকি আমাকে বোকা বানিয়ে চলে গিয়েছে? যাই অটো থেকে নেমে গিয়ে দেখি আসছে কিনা। তারপর অটো থেকে নেমে পড়ি। তখন হুতুমপুর শ্মশানের ভিতর থেকে কেমন একটা পচা গন্ধ বেশি আসছিল আমার নাকে। কেমন একটা পচা গন্ধ বেশি আসছে আমার নাকে, মনে হয় কোনো লাশ পচার গন্ধ হবে। আর চাচা এখনো আসছে না কেন? যাই আমি গিয়ে দেখে আসি সে আসছে কিনা। না থাকলে চলে যেতে হবে, এখানে থাকা একদম ঠিক হবে না। আর শ্মশানটাও কেমন ভয়াবহ লাগছে। তারপর মনে ভয় থাকলেও সাহস করে শ্মশানের ভিতরে চলে যাই। শ্মশানের ভিতরে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। এটা কেউ নয়, সে চাচা যে আমার অটো দিয়ে এসেছিল। কি ভয়াবহ দেখতে তার মুখ, কবর থেকে সে লাশ উঠিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হা হা হা, কি সাহস তোর! তুই আমার কথা অমান্য করলি। তোকে না বললাম শ্মশানের ভিতরে না ঢুকতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন তোকে এই লাশের মতো চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। এই ভয়াবহ কথা শুনে সাহস করে শ্মশান থেকে দৌড়ে বাইর হয়ে অটো স্টার্ট করে দ্রুত অটো নিয়ে শ্মশান থেকে বাইর হয়ে যায়। আর বাড়িতে ফিরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকি। সেদিন হয়তো শেষ বাঁচা বেঁচে গিয়েছিলাম। তারপর থেকে রাতে অটো চালানো বন্ধ করে দেই। দিনে যত টাকা ইনকাম করি সেটা দিয়ে আমার একা জীবন চলে যায়। গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবে না। আর যদি তোমাদের জীবনে কোনো ভুতুরে ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ফেসবুকে জানাতে ভুলবে না। তোমাদের জীবনের গল্প অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাড়ি থেকে যখন স্টেশনে নামি রাত তখন ঠিক 1টা। আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। আর স্টেশনে আমি একাই নেমেছিলাম, তাই পুরো স্টেশনটা ফাঁকা দেখে ভয় হয়ে লাগছিল। আর এই স্টেশনে আগে কখনো আসা হয়নি, এই প্রথমবার আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। স্টেশনে নেমে ব্যাগটা কাঁধে নিয়ে বাসের টিকিট কাউন্টার কোথায় সেটা খুঁজতে খুঁজতে সামনে গেলাম। অচেনা রাস্তা, আবার রাতও 1টা বেজে গিয়েছে। টিকিট কাউন্টার খোলা পাবো কিনা সেটাও ভাবছিলাম। সামনে এসে দেখি টিকিট কাউন্টারে একটি লোক বসে আছে। তখন তার সামনে গেলাম। তাকে দেখে বুঝলাম হয়তো উনি স্টেশন মাস্টার। তখন তাকে জিজ্ঞেস করি, দাদা এখান থেকে রসুলপুর কত দূর পথ? এখান থেকে রসুলপুর 20 কিলোমিটার রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার জন্য কোনো বাস পাওয়া যাবে না, তাই আপনাকে কষ্ট করে এই স্টেশনেই রাতটা কাটাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। স্টেশন মাস্টারের সাথে কথা শেষ করে আবারও রেল স্টেশনের কাছে গেলাম। বুঝতে পারছিলাম না তখন কি করব। রেল স্টেশনে এসে একটি বেঞ্চে বসে পড়লাম। তখন সিদ্ধান্ত নিলাম আজকের রাতটা এই বেঞ্চে শুয়েই কাটিয়ে দিই, তাছাড়া কোনো উপায়ও নেই। কাল সকালে না হয় ঘুম থেকে উঠে রসুলপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তখন বাসও পেয়ে যাব।
এই কথা বলে বেঞ্চের দুপাশে দু হাত রেখে বসে রইলাম। তখন চোখে একটু একটু ঘুম আসছিল, পুরো স্টেশনটা কেমন ফাঁকা লাগছিল আর ভয়ও লাগছিল। আর তখন স্টেশনে রাত কাটানো ছাড়া কোনো উপায়ও ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ লক্ষ্য করলাম কে যেন হেঁটে হেঁটে আমার দিকে আসছে। স্যার আপনি কোথায় যাবেন? তখন তার চোখ দেখে আমি ভয় পেয়ে যাই, দেখি কেমন লাল হয়ে রয়েছে। আমি তখন তাকে বলি, আমি রসুলপুর যাব, কিন্তু তুমি কে? এত রাতে এখানে কি করছো? আমার নাম মতি, আমি এই এলাকার একজন অটো চালক। তার মুখে এই কথা শুনে কিছুটা সাহস পেলাম। তখন বুঝতে পারলাম হয়তো এত রাত পর্যন্ত অটো চালায়, তাই ঘুমের কারণে তার চোখ লাল হয়ে রয়েছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা তুমি কি রসুলপুর যাবে? কি বলছেন স্যার, আমি তো আপনাকে নেওয়ার জন্যই আসছি। তখন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে অটো দিয়ে রসুলপুর চলে যাওয়াই ভালো। তখন ব্যাগটা কাঁধে নিয়ে অটো ড্রাইভারকে বলি, তুমি এখানে এসে আমার অনেক বড় সাহায্য করেছো, চলো এখন যাওয়া যাক। তারপর অটো ড্রাইভারের পিছে পিছে হাঁটতে লাগলাম। বাস স্টেশনের কাছে গিয়ে দেখি সেখানে তার অটো দাঁড়িয়ে রয়েছে। আর তখন স্টেশন মাস্টারও বাড়ি চলে গিয়েছিল। তারপর তার অটোতে গিয়ে বসে পড়ি। এই অচেনা রাস্তা দিয়ে এই প্রথম যাচ্ছি, আর এত রাত হওয়ার কারণে অনেক ভয় করছিল। তখন হয়তো রাত 3টে বেজে গিয়েছিল। কিছুক্ষণ পর মতি অটো নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকে পড়লো। রাস্তা না চিনার কারণে মতিকে কিছুই বলতে পারলাম না। রাস্তার দুপাশে ছিল ঘন ঘন গাছপালা, যতদূর চোখ যায় শুধু গাছই দেখতে পাচ্ছিলাম তখন। আচ্ছা স্যার, আপনার রসুলপুর কি হয়, কোনো আত্মীয়র বাড়ি নাকি? না, রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি। সেখানে এই প্রথমবারই যাচ্ছি, কখনো আসা হয়নি তো, তাই জানতাম না যে এত রাত পর্যন্ত বাস পাওয়া যায় না। ভাগ্য ভালো যে আপনাকে পেয়ে গেছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ঘন জঙ্গলের মাঝখানে একটি ছোট মন্দিরের সামনে মতির অটো থামিয়ে দিল। স্যার আপনি একটু বসেন, আমি আসছি, কিন্তু অটো থেকে নামার চিন্তাও করবেন না একদম। মতি এই কথা বলে অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল। তখন বুঝতে পারলাম মতি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে, তাই কিছু আর বললাম না। অনেকক্ষণ হয়ে গেল, বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেল, কিন্তু মতির আসার নামই নেই। আরে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু মতি এখনো আসছে না, যাই গিয়ে দেখি কোথায় আছে। তারপর ব্যাগ থেকে টর্চ লাইটটি বাইর করে মতিকে খুঁজতে খুঁজতে সামনে গেলাম। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে আসি, কিন্তু কোথাও মতিকে দেখতে পাচ্ছিলাম না। খুব ভয়ও করছিল, কিন্তু মতিকে ছাড়া তো আমি অচেনা রাস্তা দিয়ে রসুলপুর যেতেও পারবো না। তখন যেদিকে তাকাচ্ছিলাম শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছিলাম। তখন মনে মনে চিন্তা করছিলাম যে মতি মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল। তখন সাহস করে লাইটটি হাতে নিয়ে সামনে গেলাম। সামনে আসতেই একটি পুকুর দেখতে পাই। সেই পুকুরের পাড় দিয়ে মতিকে খুঁজতে খুঁজতে সামনে যাই। তখন হঠাৎ লক্ষ্য করলাম পুকুরের পাড় খাট যেন লাশ পড়ে রয়েছে। অন্ধকারের জন্য ঠিকমতো তাকে দেখা যাচ্ছিল না। কাছে এসে দেখি এটা মতির লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে। তার রক্ত পুকুরের পানিতে বেশি বেশি যাচ্ছে। আরে এটা কি দেখছি, এটা তো মতির লাশ, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে মতি কিছুদিন আগে মৃত্যু হয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? তখন হঠাৎ বৃষ্টি নেমে যায়। আর তখনই জঙ্গলের ভিতর থেকে কুকুরের ডাক শুনতে পাই। সেটা শুনে খুব ভয় পেয়ে যায়। আরে হঠাৎ কুকুরগুলো কোথায় থেকে ডাকছে, কিছুই তো দেখতে পারছি না। মনে হয় কোনো ভূত পেতনির নজরে পড়ে গিয়েছি। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে জীবনটা এখানেই যাবে। তারপর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকি। আর সেখানে টর্চ লাইটটিও পড়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে অটোর সামনে এসে দেখি সেখানে আগে থেকেই মতি দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তখন ভাবছি পুকুর পাড় তাহলে কাল লাশ দেখে আসলাম। আমার খুব ভয় করছিল। তখন মতি বলে আমাকে, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে না বললাম অটো থেকে বাহির না হতে? আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আপনি আসছিলেন না, তাই আপনাকে খুঁজতে খুঁজতে একটি পুকুরের পাড়ে গিয়ে দেখি আপনার মতো দেখতে একটি গলা কাটা লাশ পড়ে রয়েছে। কিন্তু আপনি এখানে, তাহলে ওটা কে ছিল? কি তোর এত বড় সাহস, তুই আমার পিছে পিছে গিয়েছিস? তুই কি জানিস আমি কে? আমি হচ্ছি মতি, মৃত মতি। হা 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 হা।
এটা বলে মতি একটি ভয়ানক কঙ্কালে পরিণত হয়ে যায়। সেটা দেখে ভয়ে আমার আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকে। হা হা হা, তোর কত বড় সাহস, এখন তুই আমার হাতে মরবি। হা হা হা, আয় বেটা তোর গাঁটটা মটকিয়ে দে। এই কথা বলে কঙ্কালটি আমার কাছে এগিয়ে আসছিল। তখন হঠাৎ আমার জ্ঞান চলে যায়, আর সকালে আমার বন্ধু সেই জঙ্গলের রাস্তায় পেয়ে আমাকে তার বাড়ি নিয়ে আসে। আর সেখানে আমার জ্ঞান ফিরে। আর সেই রাতে ঘটে যাওয়া আমার সাথে ঘটনাটা আমার বন্ধুকে বলি। আমি ছোট থেকেই একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে আমার মা বাবাকে হারিয়েছি। তখন কোনো উপায় না পেয়ে পড়াশোনা বন্ধ করে একটি চায়ের দোকান খুলে সেখানে চা বিক্রি করতাম। চায়ের দোকানে বেশ ভালোই আড্ডা চলতো, গ্রাহক চা খেত আর মজার মজার কথা বলতো। সেই কথা শুনতে বেশ ভালোই লাগতো। এখন পরিবারে আপন বলতে আমার ছোট ভাই ছিল, সে ক্লাস 7-এ পড়তো। সেই চায়ের দোকান চালিয়ে যত টাকা উপার্জন করতাম সেই টাকা দিয়ে ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ খুব কষ্টে চলতো। এনে খাবারগুলো চটফট খেয়ে নে, তোর আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। রোজ সকালে নিজে রান্না করে ছোট ভাইকে খাবার খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতাম। দাদা আমি তাহলে স্কুলে যাচ্ছি। আর শোনো, আজকে সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে এসো। সন্ধ্যা হওয়ার পর একা ঘরে থাকতে আমার খুব ভয় করে। একা কোথায়, আমাদের ঘরের পাশেই তো প্রতিবেশীদের ঘর, সেখানে তো তারা থাকে। আচ্ছা তুই যেমন বলছিস তোর ভয় করে, তাহলে আমি সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে আসবো। আর তুই ভালো করে পড়াশোনা করিস আর সাবধানে স্কুলে যাস। মা বাবা মরে যাওয়ার পর মা বাবা হারানো কষ্ট তাকে কখনো বুঝতে দেয়নি। যখন যেটা চায়, খুব কষ্ট হলো, তার ইচ্ছে পূরণ করার চেষ্টা করতাম। সেদিনই ছোট ভাইকে স্কুলে পাঠিয়ে আমিও ঘর থেকে বাইর হয়ে আমার ছোট চায়ের দোকানে যাওয়ার জন্য রওনা হই। সেদিন আকাশটা খুব মেঘলা হয়েছিল, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর বৃষ্টিতে তেমন গ্রাহকও আসে না। তারপর যত টাকা রোজগার করতে পারি সেটা ভেবে দোকানে যাওয়ার জন্য হাঁটতে থাকি। দোকানে যাওয়ার পথে একটি পুরনো জমিদার বাড়ি পড়ে। লোকে বলে এই জমিদার বাড়িতে নাকি ভূত থাকে, তাই কখনো রাতে কোনো মানুষই এই রাস্তা দিয়ে চলাফেরা করে না। কিন্তু আমি রোজ দোকান বন্ধ করে রাত 8টায় এই রাস্তা দিয়ে বাড়ি ফিরি, কিন্তু আমার সাথে তেমন কিছুই ঘটেনি। তাই লোকের মুখে বলা কথা একদম বিশ্বাস করতাম না। সেদিনই আবহাওয়া খারাপ হওয়ার কারণে কোনো গ্রাহক আমার দোকানে আসছিল না। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল, আর কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি নেমে যায়। আরে বাপরে, কি জোরে বৃষ্টি পড়ছে। আজকে মনে হয় শুধু শুধু দোকানে আসা হলো। দেখি হয়তো বৃষ্টি থামলে চা খাওয়ার জন্য কিছু গ্রাহক আসতে পারে। সেদিন আর বৃষ্টি থামেনি। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। রাত হয়ে গেল, এখনো বৃষ্টি থামছে না। কি যে করি। আর আমার ছোট ভাইটা যে কেমন আছে, দেখি কিছুক্ষণ অপেক্ষা করে বৃষ্টি থামে কিনা, না হলে বৃষ্টি বেজেই বাড়ি ফিরে যাব। কিছুক্ষণ পর রাত 11টা বাজতেই বৃষ্টিটা একটু কমে যায়। তখন সিদ্ধান্ত নিলাম বাড়ি ফেরার জন্য। আরে এখন দেখছি বৃষ্টিটা একটু কমে গিয়েছে, যাই দোকানটা বন্ধ করে বাড়ি ফিরে যাই। কখন আবার বৃষ্টি নেমে যায় বলা যায় না। তারপর আমি দোকান বন্ধ করে হাতে একটি হারিকেন নিয়ে টিপটিপ বৃষ্টি দিয়ে বাড়ি ফেরার জন্য হাঁটতে থাকি। সেই রাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক অন্ধকার ছিল, সামনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু হারিকেনের মিনমিন আলো দিয়ে একটু একটু দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর জমিদার বাড়ির সামনে চলে আসি, আর সেখানে আসতেই কেমন ভয় ভয় করছিল। পুরো নিস্তব্ধ রাস্তা, কারোকে দেখা যাচ্ছিল না। তখন কেন জানি মনে হচ্ছিল কে যেন আমাকে জমিদার বাড়ির আড়াল থেকে দেখছে। আমার কেন এমন মনে হচ্ছে যে কেউ আমাকে আড়াল থেকে দেখছে। আর কেন এত ভয় ভয় লাগছে না, এত কথা না বলে তাড়াতাড়ি হাঁটি, এখান থেকে তাড়াতাড়ি বাইর হতে হবে। জমিদার বাড়ি পার হয়ে সামনে যেতেই হঠাৎ পিছন থেকে কে যেন আমার ছোট ভাইয়ের গলায় ডাক দিল, দাদা দাঁড়াও। আরে পিছন থেকে কে যেন ডাক দিল, গলাটা কেমন ছোট ভাইয়ের মতো লাগছে। আর সে তো এত রাতে এখানে আসার কথা না। হতে পারে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছে, তাই আমাকে খুঁজতে বাইর হয়ে গেছে। এই কথা বলে তখন পিছন তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আরে এখনই তো আমার ছোট ভাই আমাকে পিছন থেকে ডাক দিল, এখন কোথায় চলে গেল? মনে হচ্ছে এটা কোনো ভয়ানক আত্মা ছিল। এখন কি যে হবে, আমার তো খুব ভয় করছে। মনে হচ্ছে জীবনটা এখানেই যাবে। হে সৃষ্টিকর্তা, আমাকে বাড়ি ফেরার জন্য সাহায্য করো। তখন সৃষ্টিকর্তার নাম মনে মনে বলে হাঁটছিলাম। সামনে যেটা দেখি সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না।
সামনে গিয়ে দেখি রাস্তার মাঝে একটি কাফনের কাপড় পরা লাশ পড়ে রয়েছে। সেটা দেখে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে আমার শরীর থেকে ঘাম বেশি বেশি পড়ছিল। তখন বুঝতে পারছিলাম না যে সামনে যাব নাকি পিছে যাব। আর তখনই সামনে তাকিয়ে দেখি পাশের গ্রামের কাকা একটি টর্চ লাইট লাগিয়ে হাঁটতে হাঁটতে আসছে। সে আমাকে এত রাতে এখানে দেখে ভয় পেয়ে যায়। আরে হানিফ না, তুমি এখানে এত রাতে কি করছো? তুমি তো রোজ 8টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাও। কাকা, আপনি এখানে আসার আগে একটি কাফনের কাপড় পরা লাশ পড়েছিল, কিন্তু আপনি আসার পর লাশটা এখান থেকে কোথায় চলে গেল? তোমার ভাগ্যটা খুব ভালো যে আমি ঠিক সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, না হলে তোমার জীবনটা যেত। হয়তো পুরনো জমিদার বাড়ির ভূত আসার সময় তোমার পিছু নিয়েছিল। কপাল ভালো যে তোমার কোনো ক্ষতি করতে পারিনি। চলো তোমাকে সামনে এগিয়ে দিয়ে আসি। তারপর পাশের গ্রামের কাকা আমাকে নিয়ে বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসে। তারপর থেকে আমার সাথে এই বাস্তব ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকে সন্ধ্যা হওয়ার আগে রোজ দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসতাম। আর এই বাস্তব ঘটনাটি আমার জীবনে ভোলার মতো না।